নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2025-এ সবাইকে স্বাগত। আমি সমীর চক্রবর্তী, সহকারী শিক্ষক, রহরা রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আজ আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের নির্ণায়ক ক্লাস 12 থার্ড সেমিস্টার ডিটারমিনেন্ট এর পার্ট 1। এসো আমরা বোর্ডে যাই এবং ডিটারমিনেন্ট সম্বন্ধে ভালো করে বুঝি। আজ আমরা পড়ব ডিটারমিনেন্ট পার্ট 1। এবার আমাদের বলছি আমরা যে আমরা ডিটারমিনেন্ট বলতে কি বুঝি। এর আগে আমরা ম্যাট্রিক্স পড়েছি, ঠিক আছে, কিন্তু ম্যাট্রিক্সকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স পড়েছি, 2/3 ম্যাট্রিক্স পড়েছি, 3/2 ম্যাট্রিক্স পড়েছি, রো ম্যাট্রিক্স পড়েছি, কলম ম্যাট্রিক্স পড়েছি, কিন্তু ম্যাট্রিক্সকে কি কোনো মানের সঙ্গে আমরা যুক্ত করতে পেরেছি? এবার আমরা যদি বলি কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা যদি কোনো মানের সঙ্গে যুক্ত করতে পারি, আমি তখন বলছি স্কোয়ার ম্যাট্রিক্স, অন্য কোনো ম্যাট্রিক্সের কথা বলছি না। আমরা যদি কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে কোনো ভ্যালুর সাথে যোগ করে নিতে পারি, অর্থাৎ আমরা দেখাবো যে স্কোয়ার ম্যাট্রিক্সের একটা ভ্যালু আছে, তাহলে দ্যাট ইজ দ্য ডিটারমিনেন্ট। তাহলে সেই ভ্যালুকেই আমরা ডিটারমিনেন্ট বলবো। আমরা ম্যাট্রিক্সকে কিভাবে লিখেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা ম্যাট্রিক্সকে লিখেছিলাম, দেখো এই আকারে লিখেছিলাম, অথবা তোমাদের নিশ্চয়ই মনে আছে এই আকারে লিখেছিলাম। যেটা লিখেছিলাম দ্যাট ইজ দ্য ম্যাট্রিক্স। আমরা বলেছিলাম যে এইভাবেই কিন্তু ম্যাট্রিক্স পড়তে হবে, ঠিক আছে, এইভাবেই ম্যাট্রিক্স পড়তে হবে। কিন্তু আমরা ডিটারমিনেন্ট যখন পড়বো, আমি এটাকে ডি দিয়ে লিখছি, দেখো এই আকারে লিখবো, দেখে নাও এই আকারে। অর্থাৎ মডুলাসের যে আকার লিখতাম আমরা, দুটো এরকম দাগ, তার মধ্যে ডিটারমিনেন্টকে লিখবো, কিন্তু এটা মডুলাস নয়। তাহলে আমরা দেখি যে ডিটারমিনেন্টটা কি। তাহলে আমরা একটা অন্তত জানলাম যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে 2/2 হতে পারে, শুধু 1 হতে পারে, ম্যাট্রিক্স অফ অর্ডার 3 হতে পারে, মানে 3/3, তাকে একটা ভ্যালুর সাথে কানেক্ট করা যাবে, অর্থাৎ তার একটা ভ্যালু কিন্তু আমরা নির্ণয় করতে পারবো, সেই ভ্যালুকে ডিটারমিনেন্ট বলবো। এবার ডিটারমিনেন্টের আরও কোনো অর্থ আছে কিনা আমরা এবার সেটা খোঁজার চেষ্টা করব। দেখি আমরা 2-এ চলে যাই। দেখো আজকে আমরা কি কি পড়বো সেটা আমরা একটা পরিষ্কার ধারণা লিখছি। প্রথমে আমরা টপিকস টু বি কভার্ড, আমরা কি কি টপিকস আজকে পড়তে যাচ্ছি। ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট কি তার একটা অর্থ বলেছি যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে কোনো মান নির্ণয় করতে পারলে তার একটা মান আছে, তাকে আমরা ডিটারমিনেন্ট বলবো। আরও অর্থ আছে কিনা আমরা সেটা পরে আলোচনা করছি। প্রপার্টিস অফ দ্য ডিটারমিনেন্ট, ঠিক আছে, ডিটারমিনেন্ট বা নির্ণায়কের কিছু ধর্ম আছে, ধর্মগুলো আমরা পরপর আলোচনা করব। মাল্টিপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট, আমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন শিখেছি, আমরা ডিটারমিনেন্টেরও মাল্টিপ্লিকেশন শিখব এবং সেটা কি ধরনের সেটা দেখব। ডিফারেন্সিয়েশন অ্যান্ড সাম স্পেশাল ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের যদি এ একটা ডিটারমিনেন্ট হয় তার কি ইন্টিগ্রেশন করা যায়, তার মধ্যে ভ্যারিয়েবলস আছে তার কি ডিফারেন্সিয়েশন করা যায়, ইত্যাদি আমরা দেখব। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন আছে, তার দুটো ভ্যারিয়েবল দুটো ইকুয়েশন আছে, তিনটে ভ্যারিয়েবল তিনটে ইকুয়েশন আছে, তাহলে আমরা কিভাবে ডিটারমিনেন্ট সাহায্যে সেটা সলভ করব এবং তার আলাদা কোনো নাম আছে কিনা। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, আমরা ক্লাস 9-এ এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল পড়েছি, তাহলে আমরা ডিটারমিনেন্টের সাহায্যে কিভাবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল নির্ণয় করব সেটা আমরা এবার বুঝব। দেখো আচ্ছা, এক্সপেক্টেড নাম্বার অফ কোয়েশ্চেন, এটা আমরা 2 নম্বর দিয়েছি, 1 নম্বরের আগে পড়ে নিলাম। 2 নম্বর দেখো মোস্ট ইম্পর্টেন্ট এরিয়াস, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে সবচেয়ে বেশি, সেগুলো আমরা দেখেছি যে প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট থেকে আসে। এইটা তুমি নিলে প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট, ঠিক আছে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে কোশ্চেন আছে। আর ডিটারমিনেন্ট অ্যাজ এ ফাংশন, ডিটারমিনেন্টে যদি কোনো ফাংশন থাকে, ঠিক আছে, তার ডিফারেন্সিয়েশন, তার ইন্টিগ্রেশন, তার সামেশন কিভাবে করব, এই 3টে থেকে সবচেয়ে বেশি প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে। এইবার দেখো আমরা যেটা বললাম যে আমরা যদি ডিটারমিনেন্টের আরও কোনো অর্থ আছে কিনা খুঁজি। ডিটারমিনেন্ট বলতে কোথা থেকে এসছে? ডিটারমাইন থেকে। তো কি ডিটারমিনেন্ট করব, মানে হোয়াট উইল বি ডিসাইডেড,
আমরা ডিটারমাইনটা কি করব? আমরা নবম শ্রেণীতে দেখো পড়েছিলাম, তোমাদের যদি খুব ভুলে না থাকো, যে দেখো দুটো লিনিয়ার ইকুয়েশন আছে, a1x প্লাস b1y প্লাস c1, সেকেন্ড ওয়ান a2x প্লাস b2y প্লাস c2। আমরা দেখেছিলাম দুটো ইকুয়েশন থাকলে যে সবসময় সলভেবল হবে এমন কোনো মানে নেই, ইউনিক সলিউশন থাকতে পারে, অর্থাৎ একটা করে সলিউশন। দু নম্বর কি, মেনি সলিউশন থাকতে পারে, ঠিক আছে? যেমন তখন তোমরা গ্রাফ এঁকেছিলে, যে গ্রাফ যখন স্ট্রেট লাইন এঁকেছিলে, স্ট্রেট লাইনের উপর যে কোনো পয়েন্ট দিত সেই ইকুয়েশনের সলভ, অথবা নো সলিউশন, কোনো সলিউশনই সেই ইকুয়েশনের জন্য নেই। সেটা আমরা কিভাবে করেছিলাম আগে আমরা এসো আরেকবার আলোচনা করে নিই। আমরা নবম শ্রেণীতে এটা পড়েছিলাম, ইফ a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2, তাহলে এটা ইউনিক সলিউশন হয়, একটি করে সলিউশন হতো। ইফ a1 বাই a2, এবার সেকেন্ডটা দেখো, a1 বাই a2 সমান b1 বাই b2 c1 বাই c2, ঠিক আছে? তাহলে মেনি সলিউশন হতো। দেখো মেনি সলিউশন খেয়াল করতে পারছো, ইফ a1 বাই a2 b1 বাই b2 এইটুকু থাকলে তার সঙ্গে c1 বাই c2 সমান নয়, তাহলে কিন্তু সলিউশন হতো না। এইটুকু আমরা নির্ণয় করলাম। তাহলে আমরা ডিটারমিনেন্টের সাথে, ডিটারমিনেন্টের ব্যাপারে অরিজিনে যাচ্ছি আমরা, যে ডিটারমাইনটা কি করব? ডিটারমাইন করছি, তাহলে সলিউশন, যেটা লিনিয়ার ইকুয়েশনের সলিউশন সম্বন্ধে আমরা জানতাম যে সলিউশন আছে, অনেক সলিউশন আছে, একটিও নেই, তার সাথে ডিটারমিনেন্টের কি সম্পর্ক, এবার আমরা সেটা দেখতে যাচ্ছি। দেখি এবার ডিটারমিনেন্ট অরিজিন প্রকৃতপক্ষে এটা কি ডিটারমাইন করছে? ডিটারমাইন্স ইফ এ সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশন অর নট। দেখো ইউনিক সলিউশনের সময় আমরা কি করেছি? আমরা ইউনিক সলিউশনের সময় করেছি a1 বাই a2, ঠিক আছে, নট ইকুয়ালস টু b1 বাই b2। তাহলে কি হলো? আমরা যদি একটু ক্রস করে দিই, a1 বাই b2 মাইনাস a2 b1, ঠিক আছে, নট ইকুয়ালস টু 0। এটা যদি হয় তাহলে কি হবে? ইউনিক সলিউশন হবে। এই যে ইউনিক সলিউশনের এই যে ভাগটা, এইটাই তো ডিটারমিনেন্ট, এটাকেই বলবো ডিটারমিনেন্ট, ঠিক আছে? এইটাকে বলবো ডিটারমিনেন্ট। লিখবো কিভাবে দেখে নাও, দেখে নাও, a1 a2 b1 b2, দেখো a1 b2, দেখো তাহলে এটাকে কিভাবে করছি আমরা? এইভাবে, ঠিক আছে? এটাকে কি বলেছিলাম? প্রিন্সিপাল ডায়াগোনাল, মুখ্য কর্ণ, a1 b2, ঠিক আছে, মাইনাস এই দুটোর গুণ a2 b1, এটাকে বলা হবে ডিটারমিনেন্ট। অর্থাৎ ডি দিয়ে চিহ্নিত করতে পারি, এটার নাম যদি হয় কোনো ম্যাট্রিক্স এ হয়, তাহলে ডি না দিয়ে আমরা সেটাকে এইভাবে লিখতে পারি, অথবা এই চিহ্নটা দিয়ে ডিটারমিনেন্টকে আমরা চিহ্নিত করতে পারবো। তাহলে আমরা বুঝলাম যে ডিটারমিনেন্টের দুটো অর্থ বললাম আমরা। প্রথমটা কি বলেছি? প্রথমটা হচ্ছে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে যদি কোনো ভ্যালু আমরা বার করি, সেই ভ্যালুটাই হচ্ছে ডিটারমিনেন্ট। সেকেন্ড কি বললাম? যে ডিটারমিনেন্টের সাহায্যে আমরা নির্ণয় করব যে একটা লিনিয়ার ইকুয়েশন আছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সেটা সলভেবল অর নট, অর্থাৎ তার সলিউশন নির্ণয় করা যাবে না যাবে না। দ্যাট ইজ, এটাই আমাদের ডিটারমিনেন্টের মূল উদ্দেশ্য হবে, ঠিক আছে? আমরা পরের স্লাইডে যাই। দেখো এবার দেখো আমরা যেটা বললাম, a1x b1y c1, a2x b2y c2, দেখো a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 b2, ইউনিক সলিউশন হবে, ঠিক আছে? এইবার কিভাবে ডিটারমিনেন্ট বার করব, অর্থাৎ তার ভ্যালু বার করব কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের, সেটা আমরা একটু ভালো করে দেখি। দেখো অর্ডার টু, দেখো অর্ডার টুতে কি আছে? এটা কিন্তু ম্যাট্রিক্স আকারে লিখেছি। দেখো স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে অর্ডার 2 এর, ঠিক আছে? এটা 2/2 আছে, এটা 2/2 আছে। a11, দেখো আমরা বলেছিলাম a11 বলতে কি বোঝায়? যে কোনো এলিমেন্টকে আমরা এইভাবে লিখি, নিশ্চয়ই যদি ভুলে না যাও, aij, আইটা কি? নাম্বার অফ রো, তাই না? এটা হচ্ছে নাম্বার অফ রো। আরেকবার আমরা বলি, আমরা ম্যাট্রিক্সের সময় আলোচনা করেছিলাম, আর যেটা কি
নাম্বার অফ কলাম, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, নাম্বার অফ কলাম, যদি না ভুলে থাকি। ঠিক আছে, দেখো এটা ফার্স্ট রো, ফার্স্ট কলাম, তাই না? এটা হচ্ছে ফার্স্ট রো, শুধু আর লিখলাম আমরা, আর এটা হচ্ছে ফার্স্ট কলাম। তাহলে C1 লিখি, এটা সেকেন্ড কলাম C2 লিখি, এটা R1 লিখবো, এটা R2 লিখবো। ঠিক আছে, এটা ফার্স্ট কলাম, এই জন্য A11। দেখো ফার্স্ট রো সেকেন্ড কলাম A12, সেকেন্ড রো ফার্স্ট কলাম A21, সেকেন্ড রো সেকেন্ড কলাম A22। তাহলে বুঝে গেছি আমরা এটা অর্থ দেওয়া কিভাবে, আমরা দেখেই বুঝে যাব যে কত নম্বর রোতে আছে এবং কত নম্বর কলামে আছে। এই দেখো ডিটারমিনেন্টে, এবার এটা ম্যাট্রিক্স, এর ডিটারমিনেন্ট বার করছি, অর্থাৎ ভ্যালুটা বার করছি। এইভাবে লিখেছি, দেখো দেখে নাও, দুটো দাগের মধ্যে কিন্তু এইটা মডুলাস নয়, অর্থাৎ ভেতরে যদি মাইনাস হয়, এর মান যদি মাইনাস হয় সেটা কিন্তু প্লাস হয়ে যাবে না, এটা মডুলাস নয়। এই দুটো গুণ করলাম আমরা, এই দুটো গুণ করেছি, যেটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বলে, বিয়োগ চিহ্ন দিয়ে এই দুটো গুণ করেছি। ঠিক আছে, এই দুটো আমরা তাহলে গুণগুলো করে বুঝিয়ে নিলাম যে কিভাবে একটি স্কোয়ার ম্যাট্রিক্সের ভ্যালু নির্ণয় করা যাবে যখন তার অর্ডার হবে 2। একদম ক্লিয়ার হয়ে গেল। কিন্তু অর্ডার তো 3 হতে পারে, দেখো অর্ডার 3 হবে, অর্ডার 3 লিখেছি আমরা, অর্ডার 3/3 আর কি। অর্ডার 3 বলতে 3টে রো 3টে কলাম। দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম এগুলো তো বুঝে গেছি আমরা, A11, A12, A13, প্রথমটা নাম্বার অফ রো, দ্বিতীয়টা হচ্ছে নাম্বার কলাম, এটা হচ্ছে সেকেন্ড রো। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিই এখানে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। আর বলতে কি বোঝায়? নাম্বার অফ রোজ। এটা হচ্ছে C1 কলাম 1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। অর্থাৎ এই যে ধরি আমি যদি জিজ্ঞেস করি A32 মানে কি, অর্থাৎ এটা থার্ড রো সেকেন্ড কলাম। ঠিক আছে, এর ডিটারমিনেন্ট কিভাবে বার করব সেটা কিন্তু আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। দেখে নাও, আমরা একটু এটাকে ভালো করে বুঝে নিই যে অর্ডার 3 থাকলে কিভাবে এর ডিটারমিনেন্ট বার করা যাবে। অর্ডার 2টা তো খুবই সোজা, প্রিন্সিপাল ডায়াগোনাল গুণ করব, বিয়োগ করে বাকি ডায়াগোনালটা গুণ করে বসিয়ে দিয়ে তার মান নির্ণয় করলাম, এটা খুবই সহজ। কিন্তু অর্ডার 3টা আমরা একটু ভালো করে বুঝি যে অর্ডার 3 স্কোয়ার ম্যাট্রিক্স যখন হবে তার ডিটারমিনেন্ট কিভাবে নির্ণয় করব। দেখো প্রথমে তুমি রো অনুযায়ী করলাম, কোন রো? যে কোনো রো নিতে পারি, আমরা ফার্স্ট রো নিলাম। দেখো ফার্স্ট রো প্রথমটা কি আছে? A11। ঠিক আছে, A11 নেওয়ার পরে খুব ভালো করে দেখো, এটাকে আমি এইভাবে লিখছি, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। ঠিক আছে, এটা লিখেছি আমরা, হলো। আমরা ফার্স্ট রো অনুযায়ী এটার ডিটারমিনেন্ট বার করছি, তাহলে আমি A11 লিখলাম, হলো। এটাকে আমরা সঙ্গে সঙ্গে অর্ডার 2তে নিয়ে যাব। অর্ডার 2 যে আমরা শিখেছি, উইথ রেসপেক্ট টু দ্যাট আমরা এটার ডিটারমিনেন্ট নির্ণয় করব কিভাবে? আমরা যে রো এর রেসপেক্টে এটা বার করছি, ফার্স্ট রো এর রেসপেক্টে এটাকে বার করছি, R1। তাহলে R1 এর প্রথমটা আছে A11 লিখলাম, A11 লিখেছি। এবার এটা যে রোতে আছে, যে কলামে আছে, সে দুটো ডিলিট করে দিচ্ছি। কিভাবে? এইভাবে ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম। থাকলো কে? থাকলো হচ্ছে A22, A23, A32, A33। বুঝে গেলে? তাহলে আমরা যে অর্ডার 3কে অর্ডার 2তে নিয়ে গেছি, উইথ রেসপেক্ট টু ফার্স্ট রোতে নিয়ে গেছি। দেখো A11 যে রোতে আছে এবং যে কলামে আছে সে দুটো ডিলিট করে দিয়েছি। দেখো ডিলিট করে দিলাম, থাকলো এই অংশটা, সেটাকে লিখেছি। এবার তুমি দেখো A22, A33 মাইনাস A23, A32, তাই তো আছে, দেখে নাও, তাই তো আছে। এটা A22, A33, A32, A33, এটা আমরা বুঝে গেছি। ঠিক আছে, এবার আমরা সেকেন্ডটাকে নিচ্ছি, আবার লিখছি এটাকে, দেখে নাও। A11
ঠিক আছে, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। আবার এটাকে লিখলাম, আমরা প্রথমটা বার করে ফেলেছি, এবার ফার্স্ট রো অনুযায়ী আমরা বার করবো এটাকে উইথ রেসপেক্ট টু দ্যাট ফার্স্ট রো। এবারে সেকেন্ড রো রেসপেক্টে বার করতে পারি, থার্ড রো রেসপেক্টে বার করতে পারি, যদি রোর জন্য বার করতে পারি ডিটারমিনটা কলমের জন্য একই নিয়ম, ফার্স্ট কলম অনুযায়ী বার করতে পারি, সেকেন্ড কলম অনুযায়ী বার করতে পারি, থার্ড কলম অনুযায়ী বার করতে পারি। দেখে নাও, এটা আবার A12 লিখলাম। তারপরে আমরা কি বলেছি, A12টা যে রোতে আছে, যে কলমে আছে, সে দুটো ডিলিট করে দাও। ডিলিট করে দেবো, আমরা এই দুটো ডিলিট করে দিলাম। থাকলো কে দেখে নাও, এই যে সুন্দরভাবে থাকলো A21, A23, A31, A33। তাহলে A22, তুমি চিহ্নটা দেখো না, আমি আর চিহ্নটা পরে আলোচনা করব। A12, ঠিক আছে, A12, A21, এই দুটোর গুণ কি 2133, দেখে নাও 2133 মিলছে, মাইনাস সেকেন্ড ডায়াগোনালটা 3123, কিন্তু কোশ্চেন হচ্ছে এই চিহ্নটা কোথা থেকে আসলো, মাইনাসটা, এই মাইনাসটা কোথা থেকে নিল? দেখো এটা তো মাইনাস ছিলই না, এখানে তো মাইনাস ছিল না, দেখো প্রথমটায় মাইনাস ছিল না, দেখো প্লাসই আছে, তাহলে এখানে মাইনাস কোথা থেকে আসলো, তাই না? তাহলে মাইনাসের ব্যাখ্যাটা আমরা দিতে হবে, নিয়ম আছে যেটা দেব তার আগে চিহ্ন সেটাই হবে -1 টু দি পাওয়ার i প্লাস জে, -1 টু দি পাওয়ার i প্লাস জে। আই কি কত নম্বর রোতে আছে, জে কি কত নম্বর কলামে আছে। আমরা কার রেসপেক্টে বার করছি, রো 1 এর রেসপেক্টে বার করছি, রো 2 রেসপেক্টে বার করতে পারি, রো 3 রেসপেক্টে বার করতে পারি, কলম 1, কলম 2, কলম 3 যে কোনো কারো রেসপেক্টে বার করতে পারি, কিন্তু ডিটারমিনেন্ট যেহেতু ভ্যালু সেম হবে, যেভাবে তুমি নির্ণয় করো না ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল অলওয়েজ। বোঝা গেল? এবার তুমি দেখো এই যে প্রথমটা 1 প্লাস 1 কত 2, -1 টু দি পাওয়ার 2, তাহলে চিহ্ন পাল্টালো না, এর যা চিহ্ন আছে এই সেই চিহ্নই হলো। ক্লিয়ার? এবার সেকেন্ড ওয়ার্ড 1 আর 2, রো 1 কলাম 2 যোগ করো 3, -1 টু দি পাওয়ার 3, মাইনাসটা মাইনাস হবে, -1 টু দি পাওয়ার 1 প্লাস 2, তার মানে মাইনাসটা তোমার থাকছে, এই যে দেখো মাইনাস থাকছে, এই যদি নিজে মাইনাস হতো তাহলে প্লাস হতো, সেটা অন্য কথা। এবার এর চিহ্ন হবে মাইনাস। এবার দেখো ক্লিয়ার হলো। এবার তৃতীয়টা এখান থেকে বলে দিই আমরা, দেখো A13, দেখো A13 প্লাস কেন, এ কত নম্বর রো, ফার্স্ট রো, কলাম কত 3, যোগ করে কত 4, -1 টু দি পাওয়ার 4, মানে প্লাসই থাকবে, সাইন পাল্টাচ্ছে না। দেখো এর চিহ্ন প্লাস আছে, প্লাসই আছে, এই দুটো কেটে দিলাম, আমরা ডিলিট করে দিলাম। 2132 মাইনাস 2231, দেখো তাহলে আমরা অর্ডার 2টা শিখে নিয়েছি প্রথমে, এবার অর্ডার 3কে আমরা কিন্তু অর্ডার 2তে নিয়ে এসেই করেছি। তাহলে তুমি যে কোনো রো যে কোনো কলম অনুযায়ী এটাকে নির্ণয় করো, হলো ডিটারমিনেন্ট একই হবে, অর্থাৎ ভ্যালু একই হবে। তো তুমি কখনই কিন্তু যদি এই রো অনুযায়ী করো, প্রথম রো হলে এইটা এই রেসপেক্ট এর, তারপরে এর, কিন্তু তুমি এর করলে তারপরে এর করলে তারপরে ডায়াগোনাল এইভাবে নির্ণয় করা যাবে না। হয় রো 1 নাও, নাহলে রো 2 নাও, নাহলে রো 3 নাও, অথবা কলম 1 নাও, কলম 2 নাও, কলম 3 নাও। তাহলে আমরা মান নির্ণয় যেটা সেটা বুঝতে পেরেছি, আশা করি কারোর বুঝতে অসুবিধা হয়নি। তাহলে তোমরা পাঠ্য বইতে যেগুলো মান নির্ণয় আছে সেগুলো একটু করে কিন্তু মিলিয়ে নেবে। এবার তোমরা কি করবে, একটি অর্ডার 3 ম্যাট্রিক্স নেবে, তার ডিটারমিনেন্ট নির্ণয় করবে, কখনো রো 1 নিয়ে, কখনো রো 3 নিয়ে, কখনো কলম 1 নিয়ে, কলম 2 নিয়ে, অথবা কলম 3 নিয়ে, দেখবে ডিটারমিনেন্ট যেটা অর্থাৎ ভ্যালুটা সেম হবেই। তাহলে আমরা এটা বুঝে গেলাম। এবার একটা আছে সারাস রুল, ঠিক আছে, ইনি একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, ঠিক আছে, ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান সারাস, তার রুল আছে একটা যে কিভাবে করব। এখানে আমরা কিন্তু লিখেতে একবার বলি যে কিভাবে করব। এটা অর্ডার 3 আছে, ঠিক আছে, অর্ডার 3 আছে,
অর্ডার 3 বেশি হলে অথবা কম হলে, যদি অর্ডার 2 হয় অথবা অর্ডার 4 হয়, তাহলে এই রুল ব্যবহার করে যাবে কিনা এটা কিন্তু তোমাদের পরীক্ষা করতে হবে। এর মধ্যে আমাদের একটি কথা বলা হয়নি, তোমার যদি প্রশ্ন হয় যে অর্ডার 2 বুঝে গেছি, অর্ডার 3 এটাও আমরা বুঝে গেছি, যদি অর্ডার 1 হয় তাহলে তার ভ্যালু কি হবে? দেখো অর্ডার 1 বলতে ধরো শুধু এরকম আছে 2, এটা কিন্তু মডিউলাস না, এই কথাটি বারবার মনে রাখবে। তাহলে এটা অর্ডার 1, একটাই কলাম, তাহলে এটা কিন্তু 2ই হবে। ঠিক আছে, এটা কিন্তু 2ই হবে, হলো, এর ভ্যালু 2ই হবে। এবার আমরা দেখি যে সারাংশ রুলটা কি, দেখে নাও। এ বি সি, ঠিক আছে, ডি ই এফ জি এইচ আই হলো, আমরা সারাংশ রুল করছি, এর ডিটারমিনেন্ট বার করছি। আচ্ছা, প্রথম যে কলামটা আছে সেটা আবার লেখো। কলাম অনুযায়ী করলে কিন্তু রো অনুযায়ীও করা যাবে, তাহলে রো লিখলে নিচে লিখতে হতো, আমি কলাম অনুযায়ী করেছি এই জন্য পাশে লিখেছি, কলামের সাথে দাঁড় করিয়েছি। এটা রো অনুযায়ীও করা যাবে। আচ্ছা, এ ডি জি দেখো লেখা আছে এ ডি জি। সেকেন্ড বি সি বিই এইচ, তাহলে প্রথম দুটো কলাম আমি আবার লিখলাম, মনে থাকবে প্রথম দুটো কিন্তু ফার্স্ট ওয়ান অ্যান্ড সেকেন্ড ওয়ান কলাম, এই জন্য পাশে কলাম অনুযায়ী দাঁড় করিয়েছি। তুমি যদি বলো আমি রো অনুযায়ী করতে চাই, কারণ ডিটারমিনেন্ট তো একই হবে, তাহলে কিন্তু এই নিচে লিখতে হবে। ঠিক আছে, রো করেই লিখতে হবে পরপর, ফার্স্ট ওয়ান অ্যান্ড সেকেন্ড ওয়ান। এবার আমাদের প্রথম কাজ হয়ে গেল। আমরা কি শিখছি? সারাংশ রুল কি? ডিটারমিনেন্ট বার করার জন্য, অর্থাৎ যে স্কোয়ার ম্যাট্রিক্সটা ছিল তার ভ্যালু বার করার জন্য। হ্যাঁ, আমরা একটা পদ্ধতি শিখেছি এই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট নিয়ে, অর্থাৎ ডায়াগোনালগুলো ক্রস করে করে এটা শিখেছি। এবার আমরা সারাংশ রুল অনুযায়ী সেকেন্ড অপশনটা দেখছি যে কিভাবে ডিটারমিনেন্টটা নির্ণয় করা যায়, অর্থাৎ ভ্যালুটা নির্ণয় করা যায়। দেখো প্রথমে এ ই, দেখো এখানে একটা অ্যারো দেওয়া আছে, দেখতে পাচ্ছ অ্যারো আছে, এই অ্যারোটা দেখে নাও, এই অ্যারোটা দেখে নাও, এ ই আই। সেকেন্ড দেখো অ্যারোটা দেখো বি এফ জি, এগুলো মাল্টিপ্লিকেশন হবে, অর্থাৎ প্রথমটা এ ই আই প্লাস চিহ্ন আছে, দেখে নাও যে রঙের অ্যারো সেই রঙেরই প্লাস চিহ্ন, প্লাস বি এফ জি প্লাস, এবার এটা সি ডি এইচ, এই তিনটে পরস্পর প্লাস হলো, তাহলে আমরা কি লিখবো? এটাকে লিখবো আমরা এ ই আই প্লাস দেব বি এফ জি প্লাস দেব সি ডি এইচ, এগুলো প্লাসের কাজ হয়ে গেল। ঠিক আছে, এবার এই অ্যারোগুলো দেখো, দেখে নাও, এই দেখো এগুলো সাইন আছে, দেখো মাইনাস, এগুলো মাইনাস সাইন, তাহলে জি ই সি এগুলো মাইনাস হবে, মাইনাস দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, জি ই সি, দেখো এইটাও মাইনাস, দেখে নাও, প্লাস এইচ এফ এ প্লাস দিলাম, কারণ আমরা একটা মাইনাস ব্র্যাকেট দিয়ে তারপরে ব্র্যাকেটটা কিন্তু শুরু করেছি, প্লাস দিলাম এখানে আই ডি বি, দেখে নাও এর যে ভ্যালু দ্যাট ইজ দ্য ডিটারমিনেন্ট। এইটাই যে হচ্ছে সে স্কোয়ার ম্যাট্রিক্স যেটা ছিল তার ডিটারমিনেন্ট যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে। তাহলে এটা সারাংশ আমরা বুঝে গেলাম যে এবার সাজাবো আমরা যদি কলাম অনুযায়ী করি, প্রথম দুটো কলাম আবার পাশে লিখব, তাহলে এগুলো মাল্টিপ্লাই করে এদের পরস্পর যোগ করব। ঠিক আছে, আর তারপরে মাইনাস করব কাদের? যেগুলো এইভাবে আমরা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, আমরা এটা আরো ভালো করে বোঝার জন্য এবার এসো আমরা একটা ভিডিও দেখি। দেখো একটা ভিডিওতে কিভাবে সারাংশ রুলটা আরো পরিষ্কারভাবে দেখানো হবে। দেখো প্রথমে একটা ইভালুয়েট দ্য ডিটারমিনেন্ট দেখে নাও, পাশে দেখেও। ঠিক আছে, এইবার দেখো 1 1 2, এই দেখো পাশে লিখেছি বা মাল্টিপ্লিকেশন দেখো 1 2 3 6, 1 minus 3 2 minus 6, 1 1 minus 1 মাল্টিপ্লাই হয়ে বসলো এরা।
হয়ে গেল, এটা একটা ব্যাকেটে হলো। এবার মাইনাস সাইন দিলাম, কিভাবে যাবে দেখো, দেখো 2 2 1 মানে 2 2 যা 4, -1 -3 1, দেখে নাও প্লাস আছে কেন, মাইনাস ব্যাকেট দিয়ে এটা ঢুকিয়েছি, 3 1 1, দেখো পরিষ্কার হয়ে গেল সারা শুলটা একদম। তাহলে এটা হবে -6 6 কেটে দিলাম, -1 থাকলো, 4 +3 +3 10 হলো, দ্যাট ইজ -9, -1 -10 -11 হলো। ঠিক আছে, বুঝলে পরিষ্কার একদম সারা শুলটা আমরা একটা ভিডিওর সাহায্যে আরও কিন্তু ভালো করে বুঝে গেলাম। এবারে আমরা পরের চিত্রে যাই। আমাদের এবার আমরা বলেছিলাম যখন শুরুতেই যে আমাদের কতগুলো প্রপার্টিজ আছে ডিটারমিনেন্ট, সেগুলো কিন্তু ভালো করে শিখতে হবে। যে এমসিকিউ যেগুলো আসে আর কি, বিভিন্ন স্টেটের বিভিন্ন যে এক্সাম হবে অথবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে, তাতে কিন্তু প্রপার্টির ব্যবহার খুব বেশি পরিমাণে আছে। তাহলে আমরা প্রপার্টিগুলো একটা একটা করে এবার একটু পড়তে থাকি। দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট, এটা নাম্বার 1 পড়ছি আমরা। দেখো নাম্বার 1, দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট রিমেন্স আনচেঞ্জ। ডিটারমিনেন্টের ভ্যালু বা ডিটারমিনেন্ট চেঞ্জ হবে না ইফ দ্য রোজ অ্যান্ড দ্য কলামস আর ইন্টারচেঞ্জ। যদি রো আর কালামগুলো ইন্টারচেঞ্জ করে লিখি, তোমাদের যদি মনে থাকে ম্যাট্রিক্সে এটাকে আমরা ট্রান্সপোজ করে বলেছিলাম, মাথায় একটা ছোট হাতের টি অথবা শুধু একটা দাগ দিয়ে বলেছিলাম, যেখানে ঘাতটা বা পাওয়ারটা লিখি আমরা। অর্থাৎ রোটা কালামে লিখবো, কালামটা রোতে লিখবো। দেখে নাও একটু, ধরো ডি একটা ডিটারমিনেন্ট, অর্ডার 3, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এই যে রোটা দেখতে পাচ্ছ এটা কালামে চলে গেছে, দেখো ঠিক আছে, কালামে চলে গেছে। A2 B2 C2 দেখো, A3 B3 C3 যেটা রো সেগুলো দেখো এখন কালামে দাঁড়িয়ে গেছে। ম্যাট্রিক্স হলে এটাকে আমরা বলতাম এ ডি, এটা যদি ডি ড্যাশ হয় তাহলে এর ট্রান্সপোজ হচ্ছে ওটা, এটা বলেছিলাম ম্যাট্রিক্সে। কিন্তু ডিটারমিনেন্ট বলতে তো শুধু ভ্যালু বোঝায়, ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যেটা স্কোয়ার ম্যাট্রিক্স ছিল তার যদি ট্রান্সপোজ করি দুটোরই ডিটারমিনেন্ট সেম, ভ্যালুটা সেম, মনে থাকবে? ওকে, এবার 2 নম্বর আমরা প্রপার্টিতে যাব। বলেছে যদি যে কোনো দুটো রো বা দুটো কালাম, মনে রাখবে ডিটারমিনেন্টে যেটা রো এর জন্য ট্রু, যেটা রো এর যে নিয়মটা রো এর জন্য তৈরি করা হচ্ছে সেটা কিন্তু কলমের জন্যও প্রযোজ্য হলো। তাহলে আমরা রো বা কালাম, আমি যদি যখন কোন রো এর কথা বলবো তোমাকে মনে রাখতে হবে যেটা কলমের জন্য একই কথা অ্যাপ্লিকেবল। এ দেখো এনি টু রো আমরা সব ইন্টারচেঞ্জ করলাম, ডিটারমিনেন্ট ইজ আনঅল্টার্ড, ভ্যালুর পরিবর্তন হবে না, শুধুমাত্র সাইনটা চেঞ্জ হবে। মানে কি দেখো, দেখো আমরা এই দুটোকে শুধু চেঞ্জ করেছি, দেখে নাও। তার মানে একটা রো রো, তাহলে কালামটাও হলো একই ব্যাপার হবে। এই যে থার্ড রো এটা অ্যাজ ইট ইজ, এটা যেমন আছে তেমনই রেখেছি, দেখো ডি ড্যাশ দিয়েছি, দেখেছি A3 B3 C3, দেখো এই দুটোকে চেঞ্জ করেছি, দেখে নাও। এটা যদি ডি হয় ডি ড্যাশ হয়, অর্থাৎ এইটার ভ্যালু যদি তোমার 5 হয় এটার ভ্যালু হবে -5, দেখো দেখে নাও। ডিটা ডি ড্যাশটা হচ্ছে -ডি, এটা 10 হলে এটা -10 হবে, এটা -10 হলে এটা +10 হবে। দুটোর বা দুটা কালাম পরস্পর জায়গা পরিবর্তন করেছে, 1 আর 3 হতে পারে, 1 আর 2 হতে পারে, 2 3 হতে পারে, হলো। এবার তুমি বলো তো যে দুবার যদি চেঞ্জ করি, একবার রো চেঞ্জ করে দিলাম, দুটো রো নিজেদের মধ্যে চেঞ্জ করলাম, হলো। এবার দুটো কালাম নিজেদের মধ্যে চেঞ্জ করলাম, তাহলে দুবার চেঞ্জ করেছি, দুবার সাইন চেঞ্জ হয়ে গেল, তাহলে অরিজিনালটাই চলে আসবে। ক্লিয়ার একদম? ওকে, এবার আমরা পরে প্রপার্টিতে যাব। দেখো প্রপার্টিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ প্রপার্টি, একদম মনে রাখতে হবে। টু রোজ সঙ্গে সঙ্গে কলমে বলতে হবে,
আইডেন্টিক্যাল দেন ভ্যালু ইজ জিরো। দুটো রো অথবা দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয় অর্থাৎ সেম হয় তার ভ্যালু জিরো হবে। দেখে নাও এই দুটো দেখো সেম, ভালো করে দেখো এই দুটো হতে পারে যে কোনো দুটো, কিন্তু 1 আর 2 হবে এমন কোনো মানে নেই, 1 3 হতে পারে, 2 3 হতে পারে, ঠিক আছে। দেখো এই দুটো কিন্তু আইডেন্টিক্যাল, ভ্যালু জিরো। বোঝা গেল তাহলে? If all the elements of any row or column be multiplied by the same number, then the value of the determinant is multiply that number. আমরা যখন ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন করেছিলাম তোমাদের মনে আছে, ধরো কোনো একটা ম্যাট্রিক্স আছে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে, তার মানে প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, হলো। কিন্তু এখানে দেখো দেখো ডি, আমরা এই ফার্স্ট রো যে কোনো রো হতে পারে, যে কোনো কলাম হতে পারে, তাকে কে দিয়ে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে কিন্তু ওই ডিটারমিনেন্টটাকেই মাল্টিপ্লাই করা বোঝায়। দেখে দাও তাহলে কোনো ধরো একটা স্কেলার দিয়ে 2 দিয়ে কোনো ডিটারমিনেন্টকে মাল্টিপ্লাই করছি, তাহলে যে কোনো একটা রো অথবা যে কোনো একটি কলমকে মাল্টিপ্লাই করা যাবে, সবাইকে না। একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে এনি রো অর এনি কলাম, অনলি ওয়ান, এটা ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার প্রপার্টিতে আমরা এসে গেছি, দেখো হলো, পড়ি এবার। ইচ এলিমেন্ট অফ এনি রো ক্যান বি এক্সপ্রেসড অ্যাট দ্য সাম অফ টু টার্মস, দেন দ্য ডিটারমিনেন্ট ক্যান বি এক্সপ্রেসড অ্যাট দ্য সাম অফ দ্য ডিটারমিনেন্ট। কিভাবে? দেখো ডিটারমিনেন্টের যোগ, ম্যাট্রিক্সের যোগ পড়েছিলাম, করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ, ডিটারমিনেন্টের যোগ কিভাবে হয় দেখো। দেখো a1x b1, তুমি যদি এই দিক থেকেও দেখো, দেখো দুটো রো একদম আনঅল্টার্ড আছে, শুধু এই দুটো যোগ হবে, দেখে নাও। তারপরে একটা সিঙ্গেল রো যোগ করা যাবে, এক্স দেখো a1x, তাহলে b1y আর c1z হলো, বাকি দুটো দেখো আনঅল্টার্ড, ঠিক আছে। একটা করে করে রো বা কলাম ভাঙানো যাবে, বা তুমি যদি আরেকটা রোতে যোগ করা থাকতো, ধরো a2 + 2 b2 প্লাস, এভাবে আছে, ধরো a2 + 5 b2 + 5 c2 + 9 এরকম আছে, ঠিক আছে। এখানে লেখা যাবে না, তাহলে আমাদের কিন্তু আবার হলো a2 5 করে করে লিখতে হবে, এটা করে করে এই পরের লাইনে আমরা গিয়ে আরেকটা রোকে তখন ভাঙাতে পারবো, মনে থাকবে তো। একবারে করে কিন্তু একটা রো অথবা একটা কলামই এক্সপ্রেস করা যাবে। এবার পরেরটা দেখি, দেখো দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রপার্টি, ইজ নট অল্টার্ড বাই অ্যাডিং, অল্টার হচ্ছে না, অর্থাৎ ভ্যালু বা ডিটারমিনেন্ট যেটা সেটার পরিবর্তন হচ্ছে না, বাই অ্যাডিং দ্য এলিমেন্টস অফ এনি রো আর কলাম the same multiples of the corresponding elements of any other row আর কলাম। এবার একটু দেখে নাও, এটা একদম একটা খুব সহজ ডিটারমিনেন্ট আছে, a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3 আছে। দেখো এটার সাথে m গুণ করে, a2-র সাথে m গুণ করে a1-এর সাথে যোগ করেছি, এই রো অনুযায়ী করছি, এটা একই কথা কলমের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে b2-র সাথেও কিন্তু m গুণ করবো, দেখো করেছি, করে প্রথমটার সাথে যোগ করেছি দ্বিতীয়টার সঙ্গে, এবার c2, তাহলে এর সাথেও m গুণ করবো, করে c1-এর সাথে যোগ করেছি, ঠিক আছে, বোঝা গেল। এটা ভিন্ন ভিন্ন নয়, কিন্তু এটার সাথে 2 গুণ করে এর সাথে যোগ করলাম, এর সাথে 5 গুণ করে যোগ করলাম, এরকম নয়। তুমি যদি এটার সাথে 2 গুণ করে এর সাথে যোগ করো, তাহলে এর সাথেও 2 গুণ করে যোগ করতে হবে, এর সাথেও 2 গুণ করে যোগ করতে হবে, দেখো করে এটা লিখেছি, হলো হলো। যোগ হতে পারে, মাইনাস হতে পারতো। এবার দেখো এইটার সাথে n গুণ করেছি, প্রতিটার সাথে na1 nb1 nc1 করে এইটার থেকে বিয়োগ করেছি, ঠিক আছে। তাহলে এই দুটো, এটা যদি ডি আর ডি ড্যাশ হয়, দেখো এই দুটো সেম, কিন্তু মনে রাখতে হবে অ্যাটলিস্ট 1, ঠিক আছে, অন্তত পক্ষে একটি
তুমি রো অনুযায়ী করছি, রো এর সাথে যোগ করেছি, একটি রো আনঅল্টার্ড থাকবে, অপরিবর্তিত থাকবে। তিনটাকে এখানে অর্ডার 3 আছে, তিনটাকেই পরিবর্তন করা যাবে না একই সাথে। হলো, একটি করলাম, অন্তত একটি রো তুমি রো অনুযায়ী করেছো, কলমের ক্ষেত্রেও সেমি কথা বলবো যে একটি রো অন্তত পক্ষে আনঅল্টার্ড থাকবে। এটা সম্ভবত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রপার্টি। এবার দেখো প্রপার্টি নাম্বার 7, if all the elements below leading diagonal or above leading diagonal or except leading diagonal elements are 0, then the value of the determinant is equal to the multiplied of all leading diagonals elements. তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই জায়গাটা যদি 0 হয় তাহলে তাকে কি বলে? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে বলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ছিল, ঠিক আছে, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স ছিল। তিনটার ক্ষেত্রেই এর ভ্যালু হবে যে ডায়াগোনালগুলোর গুণফল, ঠিক আছে, ডায়াগোনালগুলোর গুণফল দেখে নাও। দেখো ডায়াগোনালগুলোর গুণফল, এই দেখো A1 B2 C3, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রপার্টি। আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার আর ডায়াগোনাল তিনটে ক্ষেত্রে ডিটারমিনেন্টের ভ্যালু হবে যে প্রিন্সিপাল ডায়াগোনাল আছে তার যে এলিমেন্টসগুলো আছে তাদের প্রোডাক্ট হলো। তাহলে পরিষ্কার বোঝা গেল। আচ্ছা, এইটা তো আমরা যখন ফ্যাক্টরাইজেশন প্রপার্টি বা ফ্যাক্টর থিওরেম পড়েছিলাম ক্লাস 5-এ তখনও দেখেছি। এবার ডিটারমিনেন্ট ডি বিকাম 0 অন পুটিং x ইকুয়াল টু আলফা, x ইকুয়াল টু আলফা পুট করে কোনো ডিটারমিনেন্টের ভ্যালু 0 হলো, তাহলে x মাইনাস a দ্য ফ্যাক্টর অফ দ্য ডিটারমিনেন্ট, ঠিক আছে, যে আমরা ফ্যাক্টর থিওরেম পড়েছিলাম সে ফ্যাক্টর থিওরেমে এখানে প্রযোজ্য হবে। দেখে নাও পরেরটা, যেটা আমরা বলেছিলাম সেটা আরো আমরা একটা ছবির সাহায্যে করে নিচ্ছি, দেখে নাও। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রেখেও করতে পারো। দেখো যদি কোনো একটা রো অথবা একটা কলাম টোটাল 0 হয়, সেই ডিটারমিনেন্ট বা সেই ভ্যালুটা হবে 0। মনে থাকবে, যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম যদি কমপ্লিট 0 হয় তাহলে তার ভ্যালু বা তার ডিটারমিনেন্ট ইজ 0। আরেকটা কখন 0 দেখেছি? দুটো রো বা দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয় তার ভ্যালু 0। এনি রো বা এনি কলাম যদি কমপ্লিটলি 0 হয় তাহলে 0 হবেই, কারণ তুমি যদি সেই রো অনুযায়ী একে এক্সপ্যান্ড করতে চাও তাহলে তো সেই 0ই তুমি পাবে। বোঝা গেল? ওকে, এবার দেখো এটা কি আপার ট্রায়াঙ্গুলার, দেখে নাও আপার ট্রায়াঙ্গুলার, ডায়াগোনাল, লোয়ার ট্রায়াঙ্গুলার দেখে নাও, ঠিক আছে। তার ভ্যালু কি হলো? এই দেখো পি কিউ আর, ইউডব্লিউ জেড আর এডিএফ। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার একটু প্রপার্টি গুলো দেখে নাও, ঠিক আছে। P1 দেখো প্রথমে, ঠিক আছে, P1 দেখো। আমরা যে প্রপার্টি গুলো পড়লাম সেটা আরেকবার সামারি করে আমরা একটু বুঝে নিই। প্রপার্টি 1 পড়ি, দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট রিমেন্স আনঅল্টার্ড ইফ রোজ অ্যান্ড কলামস আর ইন্টারচেঞ্জ। যেটা আমরা ট্রান্সপোজ বলেছিলাম ম্যাট্রিক্সের সময়, ডিটারমিনেন্ট ক্ষেত্রে তার ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। ডিটারমিনেন্টটা আমরা ভ্যালুর যদি ইকুয়াল হয় তাহলে ডিটারমিনেন্ট ইকুয়াল আমরা বলে নিতে পারি। এবার P2 দেখো, যদি দুটো রো অথবা কলাম একই অর্থ ইন্টারচেঞ্জ হয় তার সাইনটা হবে মাইনাস, দেখে নাও P2। P3 দেখো, if a determinant has any two rows or columns are identical then the value is 0. P4 দেখো, elements of the any row be multiplied by the same number then the determinant is multiplied by the same number. যে কোনো একটা রো বা যে কলমকে মাল্টিপ্লাই করব, যেটা ম্যাট্রিক্সের সময় প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করেছিলাম, এখানে এনি রো অথবা এনি কলাম, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। এবার তুমি P5 দেখে নাও, each element of any row can be expressed as a sum of two terms then the determinant can be expressed as a sum of the two determinant. দেখে নাও যে যে কোনো একটি রোকে আমরা দুটো সাম হিসাবে দেখাতে পারলাম, বাকি দুটো রো
অ্যাজ ইট ইজ, বা যেমন ছিল তেমনই রাখতে হবে। তাহলে যদি আরেকটা রো এর সঙ্গে থাকে তাহলে আরেকবার করতে হবে। আচ্ছা, এবার পরেরটা দেখি। দ্য ভ্যালু অফ এ ডিটারমিন ইজ নট অল্টার্ড বাই অ্যাডিং দ্য এলিমেন্টস অফ এনি টু রো আর কলাম অফ দ্য সেম মাল্টিপল অফ দ্য করসপন্ডিং এলিমেন্টস অফ এনি আদার আর কলাম। একটি রো এর কিছু মাল্টিপ্লিকেশন, সেম মাল্টিপ্লায়ের সঙ্গে আরেকটি রো অ্যাড করতে পারি, মাইনাস করতে পারি, তাহলে তার ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, ডিটারমিনেন্ট সেম থাকবে। কিন্তু কি অ্যাটলিস্ট ওয়ান রো তুমি যদি রো অনুযায়ী করো তাহলে অ্যাটলিস্ট ওয়ান রো, তুমি যদি কালাম অনুযায়ী করো তাহলে অ্যাটলিস্ট ওয়ান কালাম আর অল্টার থাকবে, অর্থাৎ তাকে পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা সবকটা প্রপার্টি যেগুলো পড়েছিলাম সেগুলো আরেকবার আমরা সামারি করে দেখে নিলাম। এবার আমরা দেখি যে কি করব। দেখো এবার কতগুলো আছে সেগুলো একটু আমরা পড়ি। ঠিক আছে, প্রথমে যে একদম তুমি দেখো প্রতিসম, এর ইংরেজি কি সিমেট্রিক। অপ্রতিসম স্কিউ কিন্তু, ঠিক আছে, এবং বিপ্রতিসম স্কিউ সিমেট্রিক। দেখো তাহলে কিন্তু স্কিউ আলাদা, স্কিউ সিমেট্রিক আলাদা। তাহলে তিনটে ডিটারমিনেন্ট আমরা এখন পড়ব যে কাকে বলে, সিমেট্রিক, স্কিউ অ্যান্ড স্কিউ সিমেট্রিক, তিনটে। তাহলে প্রথমে আমরা সিমেট্রিকটা পড়ি। সিমেট্রিক বলা হবে যদি এ আই জে এ জে আই হবে। দেখতে পাচ্ছ এটা ভালো করে, এই জায়গাটা দেখো, এ আই জে এ জে আই হলো। তাহলে তুমি দেখো এটা তো এ ওয়ান ওয়ান, এদের পরিবর্তন হবে না কেন? এ ওয়ান ওয়ান, এ টু টু, এ থ্রি থ্রি, এরা কেন পরিবর্তন হবে? এদের যদি এ টু টুর পরিবর্তন তো এ টু টুই আসবে, সেম হলো। এ আই জে এ জে আই, এটা কত ছিল? এইচটা এ ওয়ান টু, ঠিক আছে, ফার্স্ট ও সেকেন্ড কালাম, এটা তাহলে এ টু ওয়ান হবে, সেকেন্ড ও ফার্স্ট কালাম। দেখো এই দুটো মিলবে, দেখো সিমেট্রিক। তাহলে ডায়াগোনাল বরাবর সিমেট্রিক, দেখো এইচ জি এফ, এইচ জি এফ, ক্লিয়ার একদম। এটাকে বলা হবে, এটা তৃতীয় ক্রমের অর্ডার থ্রি, প্রতিসম মানে সিমেট্রিক, নির্ণায়ক ডিটারমিনেন্ট। তাহলে অর্ডার থ্রি বুঝে গেলে যে সিমেট্রিক কি বলছি আমরা, এ আই জে এ জে আই হবে। তাহলে ডায়াগোনাল গুলো তো সেম থাকবে। ওকে, দেখো এ ওয়ান টু এ টু ওয়ান, এ ওয়ান থ্রি এ থ্রি ওয়ান, এ টু থ্রি এ থ্রি টু, একদম ব্যাখ্যা করে দেওয়া আছে। এবার আমরা বলবো যে একটি প্রতিসম নির্ণায়ক সিমেট্রিক ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট আমরা আলোচনা করবো আর কি, এখন আমরা শুধু পড়ে রাখি। অ্যাডজয়েন্ট নির্ণায়ক প্রতিসম, তার যদি অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টও বার করতে পারি সেটাও কিন্তু সিমেট্রিক হবে। আমরা অ্যাডজয়েন্টটা এখনো শিখিনি, এরপর আমরা অ্যাডজয়েন্ট আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা এবার অ্যাডজয়েন্টটা আমরা আলোচনা করি। অ্যাডজয়েন্ট কাকে বলবো? ঠিক আছে, এখন শুধু এটা দেখে রাখো, অ্যাডজয়েন্ট আমরা পরে বলছি। দেখে রাখো কিভাবে হলো। অ্যাডজয়েন্টের আগে আমাদের শিখতে হবে মাইনর কি, কোফ্যাক্টর কি। যখন আমরা শিখবো তখন এটা পরিষ্কার করে আরো ভুলে যাব। হ্যাঁ, এবার দেখি দাও, আমরা আলোচনা করেছিলাম যে প্রথমেই এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কাকে বলে, যে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে যতটা জায়গা আছে সেটা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এটা আমরা 9-এ বিভিন্ন ফর্মুলা দেখেছি, যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজের কি দেখেছি। তারপরে আমরা কোণের জিওমেট্রিতে 9-এ দেখেছি কিভাবে, যে দেখো হাফ এবার দিয়েছিলাম, এইটা কিন্তু মডুলাস সাইন দিলাম, যে ভিতরে যদি মাইনাস হয়, যেহেতু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল মাইনাস হতে পারবে না, তার প্লাস ভ্যালুটাই নেব। x1 নিয়েছিলাম, y2 মাইনাস y3, তারপরে x2 নিয়েছিলাম, y3 মাইনাস y1, ঠিক আছে, তারপরে x3 নিয়েছিলাম, y1 মাইনাস y2, এর মডুলাস করেছিলাম, করে স্কোয়ার ইউনিট বা বর্গ একক লিখেছিলাম। ঠিক আছে, এটা না পড়ে এসছি আমরা। এবার দেখো সেটাকেই এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলে এইভাবে ডিটারমিনেন্টে নির্ণয় করা যাবে। তিনটা কি কি কোঅর্ডিনেট আছে, তিনটে ভার্টেক্সের, তিনটে শীর্ষর। x1 y1 লিখেছি x1 y1, x2 y2 লিখেছি x2 y2, x3 y3 লিখেছি দেখো x3 y3। তারপরে হবে 1 1 1 বসাতে হবে, নাহলে এটা আমরা
পাবো না, আর বাইরে তো একটা হাফ থাকবে, এত বর্গ একক বা স্কোয়ার ইউনিট। ঠিক আছে, এবার যদি কলিনিয়ার হয় পয়েন্টগুলো, ঠিক আছে, সমরেখ বিন্দু বাংলা বলবো, কলিনিয়ার হলে এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। ঠিক আছে, আর যে স্কোয়ার ম্যাট্রিক্সের ভ্যালু 0 ছিল তাকে, সে স্কোয়ার ম্যাট্রিক্সকে কি বলতাম আমরা? সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা মনে রাখো। তাহলে এই ডিটারমিনেন্ট যদি স্কোয়ার ম্যাট্রিক্সে নেব সেটা সিঙ্গুলার হতে হবে। যদি কলিনিয়ার হয়, অর্থাৎ সেক্ষেত্রে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না। তাহলে আমরা দেখে নিলাম এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কিভাবে। এবার সিস্টেম অফ ইকুয়েশন দেখো কিভাবে করব। সিস্টেম অফ ইকুয়েশন আমরা বলেছিলাম যে সিস্টেম অফ ইকুয়েশনকে কিভাবে ডিটারমিনেন্টের সাহায্যে সলভ করব। ডিটারমিনেন্ট কি করবে? ডিটারমিনেন্ট আমাকে ডিটারমাইন করবে বা ডিসাইড করে দেবে যে এটা কি সলভেবল, ইউনিক সলিউশন, ম্যানি সলিউশন অথবা নো সলিউশন। দেখে নিই কিভাবে। দেখো A1 D1 A2x B2y C2 D2 A2 3x B3y C3 D3, এই তিনটে কি আছে? এই তিনটে হচ্ছে তোমার ইকুয়েশন আছে। হলো? এবার দেখো ডেল্টা, এবার ডেল্টা বলে একটা ডিটারমিনেন্ট আমরা নির্ণয় করব। তার মধ্যে শুধু এক্স ওয়াই, দেখো এটা কিন্তু C1Z আছে, দেখো না C2Z আর C3Z আছে। ঠিক আছে, তিনটে ইকুয়েশন, তিনটে ভ্যারিয়েবল। আমরা দেখি যে সলভ করা আদৌ যায় কিনা। প্রথমে আমরা ডেল্টা একটা ডিটারমিনেন্ট নিলাম এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্টগুলো দিয়ে। এক্স ওয়াই জেড, এখানে কিন্তু কনস্ট্যান্ট নাম্বারগুলো নিলাম না, তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যারিয়েবল নিলাম। নিয়ে দিই, দেখো A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এটা বুঝলাম যে ডেল্টা কি। এইবার তুমি যদি ডেল্টা নিলাম, এবার পরের অংশে কি করব? যে কনস্ট্যান্টগুলো আছে এখানে কে কে, D1 D2 D3, সেটা এক্স এর যে কোএফিসিয়েন্ট ছিল সেখানটায় বসালাম। দেখে নাও, এক্স এর যে কোএফিসিয়েন্ট ছিল A1 A2 A3, তাকে কনস্ট্যান্ট নাম্বার দিয়ে রিপ্লেস করলাম, তার নাম দিলাম ডেল্টা 1। এইবার ওয়াই দিয়ে তারপরে D1 D2 D3 ওয়াই এর যে কোএফিসিয়েন্ট ছিল তাকে রিপ্লেস করেছি, আবার এক্স এর কোএফিসিয়েন্টগুলো চলে এসেছে, তারপরে জেড এর গুলো দিয়ে রিপ্লেস করলাম। তাহলে আমরা চারখানা ডিটারমিনেন্ট পেলাম। ডেল্টা শুধু ইকুয়েশনের কোএফিসিয়েন্টগুলো ডিটারমিনেন্ট, ডেল্টা 1 কনস্ট্যান্ট দিয়ে এক্স এর কোএফিসিয়েন্টকে রিপ্লেস, ডেল্টা 2 ওয়াই এর কোএফিসিয়েন্টকে রিপ্লেস, ডেল্টা 3 জেড এর কোএফিসিয়েন্টকে রিপ্লেস। এবার দেখে নি চেক দ্য ভ্যালু অফ ডেল্টা। প্রথমে ডেল্টার ভ্যালু বার করো। কি হতে পারে? 0 না হতে পারে অথবা 0 হতে পারে, দুটোই ঘটনা করতে পারে। হয় 0 হবে না, হয় 0 হবে না ডেল্টা, অথবা 0 হবে। এটা ভালো করে এটা মনে রাখো। এবার বলেছে যদি ডেল্টা 0 না হয় ইউনিক সলিউশন হবে। ডেল্টা যদি 0 না হয় সলিউশন ইজ ইউনিক, মানে একটি করে সলিউশন পাওয়া যাবে। কিভাবে পাবো? ডেল্টা 1 বার করবো, যে এক্স এর কোএফিসিয়েন্টগুলো রিপ্লেস করে লিখলাম, তাকে ডেল্টা দিয়ে ভাগ করো, সেটা হচ্ছে এক্স। ডেল্টা 2 কে ডেল্টা দিয়ে ভাগ করো ওয়াই, ডেল্টা 3 কে ডেল্টা দিয়ে ভাগ করো জেড। তাহলে ইউনিক সলিউশন পেলাম। কিন্তু ডেল্টা যদি 0 হয় তাহলে কি হবে? এইভাবে বলেছে ডেল্টা যদি 0 হয় তাহলে ডেল্টা 1 ডেল্টা 3 ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 তিনটাই নির্ণয় করো। যদি অ্যাটলিস্ট ওয়ান অফ ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 ইজ নট 0, এর মধ্যে যে কোনো একজন 0 না, তাহলে ইনকনসিস্টেন্ট, নো সলিউশন, কোনো সলিউশন নেই। আবার বলি দেখো, যদি ডেল্টাটা 0 না হয় তাহলে ইউনিক সলিউশন, সলিউশনগুলো এইভাবে বার করব। ডেল্টা 0, তাহলে দুটো অপশন আছে, দুটো ঘটনা ঘটতে পারে। কি? ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 মধ্যে যে কোনো একজন 0 নয়, তাহলে নো সলিউশন। সব কটা 0, অর্থাৎ ডেল্টাটাও 0 ছিল, ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 সবাই মিলে 0, তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে। ঠিক আছে, তাহলে পুরো সিস্টেম অফ ইকুয়েশনটা আমরা বুঝলাম। ডেল্টা হচ্ছে এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট দিয়ে, এক্স এর কোএফিসিয়েন্ট দিয়ে গুলো কনস্ট্যান্ট নাম্বার দিয়ে রিপ্লেস ডেল্টা 1, ওয়াই এর কোএফিসিয়েন্টগুলো কনস্ট্যান্ট নাম্বার দিয়ে রিপ্লেস ডেল্টা 2, জেড এর কোএফিসিয়েন্টগুলো কনস্ট্যান্ট নাম্বার দিয়ে রিপ্লেস, দ্যাট ইজ ডেল্টা 3।
এবার প্রথমে ডেল্টার ভ্যালু যদি 0 হয় অথবা ডেল্টার ভ্যালু যদি 0 না হয়, যদি 0 না হয় তাহলে ইউনিক সলিউশন। কিভাবে? ডেল্টা 1 বাই ডেল্টা, ডেল্টা 2 বাই ডেল্টা, ডেল্টা 3 বাই ডেল্টা, এই তিনটে হচ্ছে XYZ। এবার যদি 0 হয় ডেল্টা তাহলে কি হবে? তাহলে ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 মধ্যে যদি কমপক্ষে একজন 0 হয়ে যায় বা 0 না হয়ে যায়, অ্যাটলিস্ট 1 অফ ডেল্টা 1, ডেল্টা 2, 3 ইজ নট 0, তাহলে ইনকনসিস্টেন্ট, মানে কোনো সলিউশন নেই, সবাই 0। ডেল্টা তো 0 ছিলই, ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এরাও সবাই 0, তাহলে ইনফাইনাইটলি ম্যানি সলিউশন। ঠিক আছে, আমরা যেটা 9-এ পড়েছিলাম A1 B1, A1 বাই A2, B1 বাই B2 করে, সেটা এটা আমরা ডিটারমিনেন্টের সাহায্যে ভালো করে বুঝে নিলাম। এবার দেখি, দেখো মাইনর কোফ্যাক্টর, যেটা আমরা বলছিলাম যে অ্যাডজয়েন্ট পড়তে গেলে আমাদের মাইনর পড়তে হবে এবং কোফ্যাক্টর পড়তে হবে। মাইনর অফ এন এলিমেন্ট Aij of a determinant is the determinant obtained by the deleting I এর রোটা আর যে তম কলমটা যদি বাদ দিয়ে দিই, যেটা AI যেটা আছে হলো, সেটা হচ্ছে মাইনর। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই, তাহলে তো আরো ভালো করে বুঝে যাবো। ধরো এক্সাম্পলটা হচ্ছে, ঠিক আছে, 1 1 2 3 -1 -2 5 9 8 7, এটা একটা ডিটারমিনেন্ট নিলাম অফ অর্ডার 3। আমি বললাম যে এই 1 এর আমি কি বার করব? 1 এর আমি বার করব মাইনর, তাহলে এইটা ডিলিট করে দিলাম। তাহলে যেটা থাকবে দেখে নাও, এই যে যেটা থাকবে, অর্থাৎ এই অর্ডার 2 এর ডিটারমিনেন্টের ভ্যালু -27 -14, তারপরে -5 8 যা 40, এটার যেটা ভ্যালু হবে সেটাই এটার মাইনর। ঠিক আছে, এখানে কিন্তু সাইনের কোনো ব্যাপার আমি বলিনি, জাস্ট মাইনর, এবং 1টাও নিইনি। 2 এর হলে আবার 2টা আমরা ডিলিট করে যে অর্ডার 2 এর ডিটারমিনেন্টটা থাকবে তার ভ্যালু। তাহলে আমরা মাইনরটা কিন্তু বুঝে গেছি। কোফ্যাক্টর কি? কোফ্যাক্টর বলছে, আমরা একটা সোজাভাবে বলি, মাইনর উইথ প্রপার সাইন ইজ কল্ড কোফ্যাক্টর। মাইনর উইথ প্রপার সাইন ইজ কল্ড কোফ্যাক্টর। মাইনরকে যদি উপযুক্ত সাইন দিয়ে লিখি তাহলে সেটা কোফ্যাক্টর হবে। এখানে এক্সাম্পলে চলে যাই, 1 এর কততম রোতে আছে? ফার্স্ট রো, কালাম কত? ফার্স্ট কালাম। 1 + 1 2 -1 টু দি পাওয়ার 2, এটাকে আমরা দেখেছি, তার মানে প্লাস, তার মানে এটাই থাকবে। এবার তুমি যদি 2 এর, এই যে 2 এর তুমি মাইনর বার করো, তাহলে বার করতে পারলে। কোফ্যাক্টর করলে কি করতে হবে? ফার্স্ট রো সেকেন্ড কালাম -1 টু দি পাওয়ার 3, তার মানে মাইনাস সাইনটা সামনে আসবে। বোঝা গেল? মাইনর উইথ প্রপার সাইন ইজ কল্ড দ্য কোফ্যাক্টর। এবার দেখি আমরা যেটা বলেছিলাম, সামেশন কিভাবে করব, ডিফারেন্সিয়েশন কিভাবে করব, ইন্টিগ্রেশন কিভাবে করব, সেটা একটু দেখে নিই। ধরো এটা একটা যে কোনো একটা ডিটারমিনেন্ট আছে, অর্ডার 3 দেখতেই পাচ্ছি আমরা, ভ্যারিয়েবল কিন্তু ফার্স্ট রোতে আছে, যে কোনো কলামে থাকতে পারতো, যে কোনো রোতে থাকতে পারতো। তার যদি সামেশন করতে হয়, দেখো সামেশন R1 to n, ঠিক আছে, এর সামেশন করছি, তাহলে যে রোতে অথবা যে কলামে সেই ভ্যারিয়েবলটা আছে তার সামেশন, দেখতেই পাচ্ছ তার সামেশন। ঠিক আছে, বাকিগুলো তো নেই, বাকিগুলো ভ্যারিয়েবল নেই, তাহলে কিভাবে করব? আচ্ছা, তাহলে এবার ইন্টিগ্রেশন করছি। দেখো কোথায় ভ্যারিয়েবলগুলো ছিল? ফার্স্ট রোতে, যে কোনো রো অথবা যে কোনো কলামে, তার ইন্টিগ্রেশন। ঠিক আছে, তার শুধু তার ইন্টিগ্রেশনই করেছি আমরা। তাহলে এটা বুঝতে অসুবিধা হয়নি। এবার আমরা যাচ্ছি কিভাবে প্রোডাক্ট করব। দেখে নাও, আমরা ম্যাট্রিক্সে প্রোডাক্ট করেছি কিভাবে, সেটা আমরা দেখেছিলাম। ডিটারমিনেন্টের প্রোডাক্ট কিভাবে দেব, কিন্তু মনে রাখতে হবে ডিটারমিনেন্টের প্রোডাক্ট করতে গেলে সেম অর্ডার হতে পারে। এটা অর্ডার 3 আছে, তাহলে এটা অর্ডার 3। দেখে নাও, এই রো এর সাথে রো ইন্টু রো করতে পারি। দেখে নাও, A1 আলফা 1, B1 বিটা 1, C1 গামা 1, দেখে নাও তাই আছে। তারপরে ফার্স্ট রোটা গেল সেকেন্ড কলামে, A1 আলফা 2, B1 বিটা 2, C1 গামা 2, তাই আছে। তারপরে ফার্স্ট রোটা গেল থার্ড রোতে, দেখে নাও
তাই আছে। ফার্স্ট রোয়ের কাজ শেষ হয়ে গেল, ফার্স্ট রোয়ের কাজ শেষ হয়ে গেল। এবার সেকেন্ড রোটা আবার ফার্স্ট রো, ফার্স্ট কালাম, থার্ড কালাম এবার পরপর গেল। এবার তুমি বলতে পারো যে আমি তো ম্যাট্রিক্সে অন্যভাবে শিখেছি, রোয়ের সাথে কালামে শিখেছি। অবশ্যই এখানেও করতে পারো, রো ইন্টু কালাম করতে পারো, ঠিক আছে, কালাম ইন্টু কালাম করতে পারো। আর এটা তো আমরা রো ইন্টু রো করেই দেখালাম, ঠিক আছে। তুমি রো ইন্টু কালাম করতে পারো, কালাম ইন্টু কালাম করতে পারো, ঠিক আছে, কালাম ইন্টু রো করতে পারো, যেটা খুশি করতে পারো। আমাদের তো ভ্যালুটা সেম হতে হবে, তাই না? ভ্যালু সেম হলে মানে ডিটারমিনেন্টের কোনো আনঅল্টার থাকলো। তাহলে আমরা রো আর রো এর সাথে মাল্টিপ্লিকেশন দেখালাম, তুমি রো এর সাথে কালামও করতে পারতে, অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কালামের সাথে মাল্টিপ্লাই করতে পারতে, যেটা আমরা ম্যাট্রিক্সে শিখেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখতে হবে যে সেম অর্ডার হতে হবে এবং যে কোনোভাবে এটাকে তুমি মাল্টিপ্লাই করতে পারবে। এবার দেখে নাও, এবার আমরা বলেছিলাম যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, সামেশন, যে রোতে তোমার থাকবে কি ভ্যারিয়েবলটা থাকবে তার সামেশন হবে, তার ডিফারেন্সিয়েশন হবে, তার ইন্টিগ্রেশন হবে। কিন্তু ধরো প্রতি রোতেই বা প্রতি কলামেই তোমার ভ্যারিয়েবল আছে, তখন তাহলে কি করব দেখে নাও। F1 দেখো প্রত্যেকটাতেই তোমার, আমি রো অনুযায়ী দেখাচ্ছি, একই অর্থ কলমের ক্ষেত্রে হবে, ভ্যারিয়েবল আছে। তাহলে কি করব, ধরো ডেল্টা 1, ডেল্টা ড্যাশ দিয়েছি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করছি, ইন্টিগ্রেশন হতে পারে। দেখো প্রথমটাকে করেছি, প্রথম রোকে করেছি, প্রথম রোকে করেছি, ঠিক আছে, প্লাস এবার প্রথম রো আনঅল্টার্ড, এবার সেকেন্ড রোকে করেছি। দেখতে পেয়েছো একসাথে তিনটাকে নয়, একটা একটা করে যেতে হবে। তারপরে প্রথম দুটো যেমন ছিল ভ্যারিয়েবল বা ফাংশন যেমন ছিল, তারপরে থার্ডেরটাকে করেছি। তুমি একসাথে দুটো নয়, একটা একটা করে যেতে হবে এবং ওদের মধ্যে সাইন হবে। তোমরা ইউভি ডিফারেন্সিয়েশন করেছো, ইউ এর ডিফারেন্সিয়েশন ভি ফিক্সড প্লাস ভি এর ডিফারেন্সিয়েশন ইউ ফিক্সড, এখানে তাই। ফার্স্ট রো করেছি, সেকেন্ড থার্ড দেখো যেমন ছিল, এবার সেকেন্ডটাকে করেছি 1 আর 3 যেমন ছিল, থার্ডকে করেছি 1 আর 2 যেমন ছিল, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম ডিটারমিনেন্ট কি, প্রোডাক্ট কিভাবে হয়, কিভাবে ভেঙে যোগ করা যায়, এবার দেখেছি বিভিন্ন প্রপার্টিগুলো দেখেছি, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কিভাবে বার করা যায় দেখেছি, তারপরে যদি আপার ট্রায়াঙ্গুলার হয়, লোয়ার ট্রায়াঙ্গুলার হয়, ডায়াগোনাল হয়, তখন তার ভ্যালু কী হবে দেখেছি। এরপর আমরা অ্যাডজয়েন্ট পড়ব, ঠিক আছে, পরবর্তী ভাগে অ্যাডজয়েন্ট পড়ব এবং বিভিন্ন প্রশ্নের সমাধান খুঁজব।